হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৭,৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। বৃষ্টি থামলেও উন্নতি নেই হাওরের পরিস্থিতি। চলছে ধান সংগ্রহ কার্যক্রম, শুকাতে না পারায় চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। জামালপুরের বাড়িতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ। স্বজনদের আহাজারি, গ্রাম জুড়ে শোকের ছায়া। ময়মনসিংহের ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 4 জন নিহত। টাঙ্গাইলের ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে ঝরল 2 জনের প্রাণ। এবং কাল থেকে শুরু হচ্ছে সাতক্ষীরায় আম উৎসব। প্রথমে বাজারে আসবে গোবিন্দভোগ ও গোপালভোগ সহ 5 জাতের আম। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি বনাস সাদাত। এবার বিস্তারিত। হাওড়া এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাসে 7,500 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসক সম্মেলনের সভা শেষে একথা জানান কৃষিমন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে 7টি অধিবেশনে 24টি মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছেন জেলা প্রশাসকরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার দুপুরে তৃতীয় অধিবেশনে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়। সভা শেষে কৃষিমন্ত্রী জানান, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা মুহূর্তে খোঁজখবর রাখছেন। তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে, ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব। এর আগে সকালের প্রথম অধিবেশনে সংস্কৃতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়। সভা শেষে মন্ত্রীরা জানান, দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষণ ও সংস্কারের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গা, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। যারা আসবে, যারা পর্যটক যারা আসবে, তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে, প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, আগামী 3-4 মাসের মধ্যে কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করবেন ওনারা, সেই সম্বন্ধে তাদেরকে বলা হয়েছে এবং সেগুলি উন্নীত করার জন্য তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কি কি কাজ করছি সেগুলি তাদেরকে অবহিত করেছি। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয় জেলা প্রশাসকদের। প্রতিমন্ত্রী বলেন, সরকারের $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন যে প্রকল্পগুলো গ্রহণ করা হবে, সেই প্রকল্পগুলো এই নির্বাচনী ইস্তেহারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তোলা এবং সেক্ষেত্রে কেবল পিসমিল আকারের প্রকল্প না নেওয়া, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্রকল্প না নেওয়া, ইস্তেহারকে একটা প্রোগ্রামে পরিণত করে সেই প্রোগ্রামের অধীনে প্রকল্পগুলোকে দেখা। প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে কিভাবে দেশের কল্যাণে প্রকল্পগুলো সঠিকভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বৃষ্টি থামলেও এখনো কমছে না হাওরের পানি। ডুবে আছে বিস্তীর্ণ ফসলের মাঠ। কয়েকদিনে ভারী বর্ষণ যেন হাওড় অঞ্চলে দেখা দিয়েছে পাকা ধানের মই হিসেবে। তোড়জোড় চলছে ধান কাটা নিয়ে। তবে অধিকাংশ জমির ফসল তলিয়ে যাওয়ায় লোকসান নিয়ে দিশেহারা কৃষক। দিগন্তজোড়া সোনালী ধানের ক্ষেতে এখন অথই পানি। ঝড় বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করেই কৃষকরা হাওরে হাওরে পাকা ধান কাটার সংগ্রামে নেমেছেন। অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টরের উপর বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রায় 300 হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত হয়েছে। কষ্টে ফলানো সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। হাওরের 3 ভাগের 1 ভাগ ধানও কাটা হয় নাই, সব পানির তলে। এই ধান দিয়ে আর কাটতে পারবো আমাদের মনে হয় না। জমিগুলো সবগুলো মানে পানির তলে আমরা দেখতেছি, কিন্তু কিছু করার নাই। আটকাইছে পানিটা আসে, আমরা ছাড়ার মতন দিনেরা চলছে।
কত মানুষ কান্তাছে রাস্তা ফেলি করে। কিশোরগঞ্জে বৃষ্টি না থাকলেও কমেনি কৃষকদের দুর্ভোগ। জেলার ৯,০৪৫ হেক্টর জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, তাই মেশিন দিয়ে ধান কাটতে পারছে না কৃষকরা। অনেক জায়গায় ধানে দেখা দিয়েছে পচন। লোকসানের চিন্তায় চাষিরা। সরকারের কাছে দাবি হলো এটা যদি সরকারে কোনো আমরা সহযোগিতা করে, এই জন্য আমরা বাঁচতাম পারি। সুনামগঞ্জের নিচু এলাকার পাকা ও আধা পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও মাড়াই করা ধানও ডুবে গেছে পানিতে। বছরের একমাত্র ফসল হারিয়ে মাথায় হাত কৃষকদের। বুক পানির মাঝে যা না তো আমরা ধান হাতে পারতাছি না, মেঘ বৃষ্টি পানি অধিক বাড়তাছে, এরকম গৃহস্থিতি আমরা করি। আর এরকম পয়সা ডালি আমরা কোনো লাভ খাস্তা মানে হয় না। দ্রুত সরকারিভাবে ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় ধান সংগ্রহের দ্বিতীয় দিন আজ। বৈরী আবহাওয়ায় ধান শুকাতে না পারায় সরকারের চাহিদা মতো ধান সরবরাহ করতে পারছেন না কৃষক। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হবে। তবে ভেজা বা নিম্নমানের ধান কোনোভাবেই নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। রোববার জেলার অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় শুরু হয় এই কার্যক্রম। তবে বৈরী আবহাওয়ায় ধান শুকাতে না পারায় সরকারের চাহিদা মতো ধান সরবরাহ করতে পারছেন না কৃষক। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে কেনা হবে। তবে ভেজা বা নিম্নমানের ধান কোনোভাবেই নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জে অনলাইন লটারির মাধ্যমে ৫৫৪ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। স্থানীয় কৃষকরা জানান, লটারির মাধ্যমে বাছাই হওয়ায় অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নেত্রকোনায় রোববার সন্ধ্যায় জেলা শহরের পাবলিক হলে অভিযানের উদ্বোধন শেষে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেন, সরকার এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহ করবে। এদিকে তলিয়ে যাওয়া ধান সংগ্রহ ও রোদ না থাকায় শুকানো নিয়ে চরম বিপাকে কৃষক। পচে নষ্ট হয়ে যাওয়ায় সরকারি গুদামে ধান দেওয়ার উপযোগী করতে পারছেন না তারা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পানিতে তলিয়ে আছে মৌলভীবাজারের হাওর অঞ্চল। ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, কি বলছেন কৃষকরা? সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমন জানতে চাইলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমি একদম হাওরের মধ্যখানে আছি, যেখানে এই বিস্তীর্ণ পানি, এই পানির নিচে মূলত কৃষকের স্বপ্ন, যে ধানটি তোলার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কিন্তু এই ধানটি একদিনের বৃষ্টিতে বলা যায় যে তলিয়ে গেছে, এবং তলিয়ে যাওয়ার কারণে কৃষকরা এখন পর্যন্ত কোনো ধান এই হাওর থেকে তুলতে পারে না। কাউদিকে হাওর, যে হাওরটার যে পারের কৃষকরা যারা রয়েছে তাদের একমাত্র জীবিকার ফসল হচ্ছে এই বুড়ো ধান তারা তুলতে পারতেছে না। বিভিন্ন কৃষক আমাকে জানিয়েছেন যে তারা প্রস্তুতি নিচ্ছিলেন ধান কাটার জন্য এবং অপেক্ষা করতেছিলেন যে কম্বাইন হারভেস্টার পাবেন, এবং কম্বাইন হারভেস্টার না পাওয়ার কারণে তারা ধানটা কাটতে পারে না। এবং যেটা বিশেষ করে যে বড় সমস্যা যেটা হচ্ছে কাউয়াদিকি, যে মনু প্রকল্পের আওতায় এই কাউয়াদিকি চাষাবাদ হয় বুড়ো, এটা মনু প্রকল্পের যে কাশিমপুর পাম্প হাউস, এই পাম্প হাউস সেচ দিয়ে এই মূলত এই বুড়ো ধানটা রক্ষা করা হয় বন্যার হাত থেকে এবং জলাবদ্ধতার হাত থেকে। কিন্তু এই কাউয়াদিকি হাওরে এবারকার যে বিদ্যুৎ সংকটের কারণে কাশিমপুর পাম্প হাউস যেমন চলে নাই, ঠিক তেমনি ভাবে জ্বালানি তেলের সংকটে কম্বাইন হারভেস্টার না নামার কারণে কৃষকরা ধান কাটতে পারছে না, এবং অনেক কৃষকের জায়গা ধান তুলে গেছে, এবং কৃষকরা এই ধানটা কোথাও কোমর পানি, কোথাও বুক পানি থেকে তুলতেছেন। কিন্তু তারা বলতেছেন যে তারা তাদের যে নতুন ধান এর চাল যে খাবেন, এরকম কৃষক অনেকেই বলছেন যে তারা তাদের ঘরে চাল নাই। একজন কৃষক এখানে ধান তুলতেছেন, এবং বিভিন্ন কৃষকরা ধান তোলার জন্য নেমেছিলেন সকালে, কিন্তু এই ঠান্ডা পানিতে তারা দীর্ঘ সময় থেকে ধান তুলতে যেয়ে তারা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আরেকটি যে বিষয় হচ্ছে যে এই পানির তল থেকে ধান তোলার পরে যেটা গড়ে নেওয়ার পরেও বৈরী আবহাওয়ায় রোদ না থাকায় ধান তুলতে পারছে না। আজকে প্রায় এক সপ্তাহ পরে কিছুটা রোদের ঝিলিক দেখা গেছে, যার কারণে কৃষকের মনে একটু হাসি ফুটছে যে ধানটা যেটা গড়ে তুলতে পারছেন সেটা শুকাতে
পারবেন এবং শুকাতে পারলে হয়তো তারা বিক্রি করতে পারবে। বিষয়টি যেটি হচ্ছে যে এই যে দুর্যোগময় অবস্থায় যে আমাদের ফলিয়া রয়েছে, ফলিয়ারা এই ধানের কৃষকদেরকে সাথে যেভাবে প্রতারণা করতেছে যে 600-500 টাকা এইভাবে ধানের দাম বিক্রি করছে, এবং এটা যে বিষয়টা হচ্ছে যে ধান পানি থেকে তোলার পরে ধানের যে অনেকটাই নষ্ট হয়ে গেছে, কালো রং ধারণ করছে এবং ধানের মধ্যে একটা শীষ যেটা নষ্ট হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের যে হাওরগুলার যে পারে যে কৃষকদের মধ্যে একটা বুবা কান্না পরিলক্ষিত হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের হাওরের সর্বশেষ পরিস্থিতি। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজারের হাওড় অঞ্চল পানিতে তলিয়ে গেছে, যার ফলে ধান ঘরে তুলতে পারছেন না কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অলিগলি। পানি ঢুকে পড়ছে বাসাবাড়িতেও। দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কার্যকর নিষ্কাশন ব্যবস্থা, ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পিছু ছাড়ছে না নগরবাসীর। রংপুর মহানগরীর মাস্টারপাড়া এলাকা সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যায় এখানকার সড়ক। বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। 4 দশক ধরে একই চিত্র দেখে আসছেন স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান। জন্মের পর থেকে দেখে আসতেছি যে মোটামুটি আপনার ড্রেনের যে আপনার শুষ্কভাবে যে আপনার নিষ্কাশন করে পানিটা, এটা করা হয় না। আমরা সেভারাল টাইমস আমরা আপনার মেয়রকে আমরা জানাইছিলাম, জানার পর থেকে তারপরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ড্রেন আছে, কিন্তু ড্রেনগুলোকে যে প্রতিনিয়ত যে আপনার নিষ্কাশন করবে, যে সঠিক বের হওয়ার এটা করা হচ্ছে না। এটা শুধু মাস্টারপাড়াই নয়, পশ্চিম বাবুকা সহ নগরীর অন্তত 10টি এলাকায় আকাশে মেঘ দেখলেই শুরু হয় জলাবদ্ধতার আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, নির্মিত ড্রেনগুলোর অধিকাংশই অকার্যকর। পানি নিষ্কাশনে নেই কোনো সমন্বিত ব্যবস্থা। এই জায়গাতে মিনিমাম 5 ফিট ড্রেন লাগতো, সে জায়গায় এই জায়গাটাতে ড্রেন করা হয়েছে 2.5 ফিট ড্রেনে তো ভাই কাভার হবে না। ময়লা আবর্জনা দিয়ে ড্রেন ভাসিয়ে গেছি। এটা সিটি গভর্নমেন্টের দায়িত্ব, এটা সিটি গভর্নমেন্ট থেকে দেখতে হবে। এটা আকাশ মেঘলা দেখলে আমাদের ভয় শুরু হয়ে যায়। এই পানি যদি থাকে 2-3 দিনের মধ্যে বাসার বাড়িতে আমাদের যত আছে ফ্রিজ, ইলেকট্রিক জিনিস এবং ফার্নিচার সব নষ্ট হয়ে যাবে। ড্রেনেজ সিস্টেমটা সম্পূর্ণ ব্লকেজ থাকার কারণে আমাদের সবার বাসায় বাসায় পানি উঠে যাচ্ছে এবং বেশিরভাগ বাসাতেই পানি, কারো কারো বাসায় হাঁটু পর্যন্ত পানি। 2012 সালে সিটি কর্পোরেশন হলেও পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রংপুর। 13 বছরে 203 বর্গ কিলোমিটার এলাকায় মাত্র 441 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে, তাও হয়নি সমন্বিত পরিকল্পনায়। শ্যামাসুন্দরী, পুরাইল, ইসামতি, আলাইকুমারী, খোকসা, ঘাগর ও কেডিখাল দখল, দূষণ আর ময়লায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি উপচে পড়ছে আশপাশের এলাকায়। কোনো ড্রেন খালি নাই, একে বালাতে ভরাট করছে ফেলে ফেলে, যার কারণে কোনো পানি পার হয় না এখানে পৌরসভায়, যার কারণে পানি বাঁধছে, রোড খারাপ। গরিব মানুষ পানি ভাসি ভুসি যায়, খাওয়া হয় না, থাকে পানিতে হাত পের পাই না, কেউ দেখে না। ড্রেনটা যদি ক্লিয়ার হতো তো পানিটা জমতো না। এসব সংকট কাটিয়ে ওঠার কথা বলছেন সিটির নয়া প্রশাসক। মাস্টার ড্রেনেজ পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটি করার জন্য আমরা কিছুদিন আগে বুয়েটের যে স্পেশালিস্ট কিছু আছেন, বুয়েটের প্রফেসর, পানি বিষয়ে যারা ব্যাপক জ্ঞান রাখেন, ওনাদের একটি টিমকে আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেকেছিলাম, ওনারা এসেছিল। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার না হলে প্রতি বর্ষায় একই দুর্ভোগ পড়তে হবে রংপুর নগরবাসীকে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সোমবার দুপুরে মেয়র প্রথমে নগরের বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন সড়ক এলাকা পরিদর্শন করেন। এ সময় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ জানিয়ে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি। পরে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান খাল সংস্কার কাজ পরিদর্শনে যান মেয়র। এ সময় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধগুলো অপসারণের নির্দেশনা দেন চসিক মেয়র। চিপসের প্যাকেট, প্লাস্টিক, পলিথিন এবং বিভিন্ন ধরনের টক্সিক দিয়ে পুরা তারা ড্রেনটাকে পুরো ভরে দিয়েছে। আমরা তাই জন্য বলছি যে শহরটাকে নিজের শহর ভাবতে হবে, কিছু দায়িত্ব আপনার কাঁধে নিতে হবে। এই শহরটা আমাদের সবার শহর, যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, টক্সিক শহরকে সুন্দর রাখুন। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের নিজ বাড়িতে পৌঁছেছে। সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। দুপুরে লিমনের মরদেহবাহী গাড়িটি বাড়িতে পৌঁছালে দেখা দেয় শোকের আবহ। দেখেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এলাকাবাসী ভিড় করেছেন লিমনের গ্রামের বাড়িতে। শোকের ছায়া নেমেছে পুরো গ্রাম জুড়েই।
বিকেলে নিজ গ্রামের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে লিমনকে। পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, যে পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এরা যেভাবে বাংলাদেশের সরকার প্রধানের নির্দেশে কাজ করতেছে, আমি সন্তুষ্ট প্রকাশ করতেছি। যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জামালপুরের মাদারগঞ্জে গ্রামের বাড়িতে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হৃদয়, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কখন দাফন হবে লিমনের? কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। মোনা, আসলে এই অল্প কিছুক্ষণ পূর্বে লিমনের যে মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু এসে পৌঁছেছে, এবং আমরা যদি আপনাদের দেখাই যে এই গাড়িটি এখনো লিমনের বাড়িতে অবস্থান করছে, এবং এই লিমনের গাড়িটি যখন আসে তখন তার এই বাড়ির যে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু আসলে এই গাড়িটি দেখেই কান্নায় ভেঙে পড়ে। আসলে এই যে মহব্বত এবং একজনের প্রতি আর একজনের যে ভালোবাসা, সেটি কিন্তু আসলে তারা তাদের চোখ দিয়ে পানি ঝরে, এবং তারা কিন্তু আসলে অনেক কষ্টে, এবং তাদের যে দুঃখ আসলে আমি এখানে এসে শুনছিলাম যে তারা যেটি বলছিল যে এই আগামী ঈদে কিন্তু আসলে লেমনের এই বাড়িতে আসার কথা ঈদ পালন করার জন্য, কিন্তু আজকে লেমন কিন্তু সেখানে ঈদ পালন করতে আসার কথা থাকলেও কিন্তু তার মরদেহ কিন্তু এসেছে। আসলে এই যে দুঃখগুলো আসলে তারা বলছিল যে এই কষ্টটা তারা আসলে কোনোভাবেই ভুলতে পারছে না। বিশেষ করে আমরা দেখেছি যে এখানে আসার পর লেমনের বাবা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছে। তিনি যেটি বলেছেন যে আসলে এই যে যে ঘটনাটি ঘটেছে, মানে যুক্তরাষ্ট্রের মতো একটি স্থানে যে এমন ঘটনা ঘটেছে, এটির যেন সুষ্ঠু একটি বিচার হয় সরকারের মাধ্যমে, সেটি কিন্তু তিনি বলেছেন। এবং তিনি আরো বলেছেন যাতে এমন কোনো দুর্ঘটনা, এমন কোনো কষ্টের বিষয় যেন আর কোনো বাবার না হয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। আমরা জেনেছি যে এই স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় রয়েছে, এই উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ মাগরিব, এবং এরপর নিজ পরিবারের যে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু দাফন সম্পন্ন হবে। আর এই এলাকা জুড়ে আসলে এক ধরনের শোকের ছায়া বিরাজ করছে সবার মাঝে। আমরা একটু জানতে চাইবো যে স্থানীয় যারা আছে, এই যে লেমনের যে লেমনের সাথে যে ঘটনা ঘটেছে, আপনাদের মানে কতটা দুঃখ কষ্ট পাচ্ছেন? দুঃখ প্রকাশ করে আমরা সারা পেতেছি না, দুঃখ অনেক ভরপুর। হ্যাঁ, এখন যাই হোক, আমরা বিচার চাই, তার সুস্থ বিচার হোক, তার এটাই আমরা কামনা করি। জি, আসলে এই ছিল সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জামালপুরের মাদারগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছেছে লিমনের মরদেহ। এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। দেশ জনপদ সংবাদ। হামে উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও কুষ্টিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ময়মনসিংহে থামছেই না হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। এ নিয়ে গত 1.5 মাসে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 24 জনে। এদিকে কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে 7 মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 9 শিশুর। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 47 জন। ভোলায় গেল 24 ঘন্টায় 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 15 শিশু। মেহেরপুরে সুপেয় ও নিরাপদ পানির তীব্র সংকটে আর্সেনিক দূষণ এখন ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রূপ নিয়েছে। জেলার বেশিরভাগ কলেই আর্সেনিকের মাত্রা ভয়াবহ। তারপরও এই আর্সেনিক যুক্ত পানে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এমন বাস্তবতায়ও সুপেয় পানি নিশ্চিতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট বিভাগের।
শোলটাকা, ভোলাডাঙ্গা, আলমপুর, তারানগর সহ 13টি গ্রাম দীর্ঘদিন ধরেই আর্সেনিক দূষণের শিকার। এসব গ্রামের প্রায় সব নলকূপেই মিলেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। যেখানে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা 50 ppb, সেখানে অনেক নলকূপে পাওয়া গেছে প্রায় 300 ppb পর্যন্ত আর্সেনিক, যা মানবদেহের জন্য মাত্রাতিরিক্ত ক্ষতিকর। বছরের পর বছর এই পানি পান করায় অনেকের শরীরে দেখা দিয়েছে আসনিকোসিসের ভয়াবহ লক্ষণ। হাত পা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত, দগদগে ঘা নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আক্রান্তরা। অনেকের ক্ষেত্রে এটি ক্যান্সারের রূপ নিয়েছে। শুধু আলমপুর গ্রামে আর্সেনিকে আক্রান্ত হয়ে বিভিন্ন পরিবারের অর্ধশত নারী পুরুষের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। বর্তমানে অনেকেই ভুগছেন এ রোগে। আমরা সরকারের কোনো সাহায্য কিছু পাচ্ছি না, বুঝলেন। আমাদের কোনো ওষুধ বলেন, আমরা কোনো চিকিৎসা, আমার পুরো শরীর আর্সেনিকে জরাজন্য। আর আমার গ্রামের একটা পরিবারের কেউ না, সব ধ্বংস হয়ে গেছে। 8টা ভাই শেষ হয়ে গেছে। আমাদের গ্রামের মেয়েরা সব এক জায়গায় থেকে লাইন ধরে পানি নেয়, বেশি হলে ভালো হতো, আর মানুষ জাম হতো না। অভিযোগ রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও বিভিন্ন এনজিওর দেয়া নিরাপদ পানির উৎসগুলো অনেক আগেই অচল হয়ে গেছে। কিছু পানি শোধাগার স্থাপন করা হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় সেগুলো চালু করা সম্ভব হয়নি বলে জানায় নির্বাহী প্রকৌশল। হয়তো পর্যাপ্ত না, আমরা দাবা আরো স্থাপন করছি, চলতি অর্থ বছরের কাজ চলমান আছে, আমাদের কাজ চলমান থাকবে। যেটা ব্যয়বহুল, আমরা এই বরাদ্দটা সীমিত। এদিকে জেলার স্বাস্থ্য বিভাগ জানায় নির্দিষ্ট বরাদ্দ না থাকায় আক্রান্তদের পরিসংখ্যান রাখা সম্ভব হয়নি, তবে সীমিত পরিসরে চিকিৎসা দেয়া হচ্ছে। আর্সেনিকের চিকিৎসার জন্য মেইনলি আসলে যে আর্সেনিক মুক্ত পানি খাওয়া, সেটার জন্য আমাদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ফিল্ড পর্যায়ে চলমান আছে, এবং সেই মাধ্যমে মানুষকে উৎসাহ করা হচ্ছে যেন যেই পানিতে আর্সেনিক আছে, মানে যেই টিউবওয়েলে আর্সেনিক আছে, সেই পানি যেন না খায়। এখন আয়রন ভিটামিন তো আমাদের হাসপাতালে আছেই, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সেটা পাচ্ছি না, তো ফলে চিকিৎসা কিন্তু অব্যাহত আছে। জরিপ করে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ জেলার জনস্বাস্থ্য আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আর টাঙ্গাইলে সড়কে ঝরেছে 2 জনের প্রাণ। সোমবার দুপুরে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 3 যাত্রী নিহত হন। পরে আহত 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমরা 3 জনকে 4 জনকে হসপিটালে পাঠিয়েছি। তো এখন আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 3 জন মৃত্যুবরণ করেছে। তারপরে এটা তো আসলে হসপিটালে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে। একজন গুরুতর ইনজুর্ড আছে, তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করছি। হাওরে আগাম বন্যায় ফসল হারিয়ে ঋণের বোঝা নিয়ে সুনামগঞ্জ থেকে সিলেট চলে যান কৃষক নুরুজ আলী। সেখানে শুরু করেন ঢালাই শ্রমিকের কাজ, কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নুরুজ। সেই সঙ্গে নিভে যায় একজন কৃষকের নতুন করে বাঁচতে যাওয়ার স্বপ্ন। সুনামগঞ্জের দিরাইয়ের ইসলামপুরের নুরুজ আলী হাওরে আগাম বন্যায় ফসল হারিয়ে ঋণের বোঝা কাঁধে নিয়ে গ্রাম ছেড়ে সপরিবারে চলে যান সিলেটে। 2 বছর পর নুরুজ ফিরেছেন গ্রামে, তবে লাশ হয়ে। নুরুজ আলী ধার দেনা আর সুদের টাকায় চাষ করেছিলেন জমি। বন্যায় ফসল হারানোর পর দিশেহারা হয়ে যান তিনি। পাওনাদারের টাকা শোধ করতে না পেরে বাধ্য হন গ্রাম ছাড়তে। সিলেটে গিয়ে ঢালাই শ্রমিক হিসেবে শুরু করেন নতুন জীবন, কিন্তু একার আয়ে চলছিল না সংসার। তাই বড় ছেলেকেও নামতে হয় বাবার সঙ্গে শ্রমিকের কাজে। ঋণ পরিশোধে শেষ সম্বল সরকার থেকে পাওয়া ঘরও রাখেন বন্ধক। ঋণের জ্বালা গেছিলাম, ঋণ করছে বেডা, ওই ঋণের জ্বালা জিহুত লইয়া গেছিলাম। ফজরে আজান পড়ছে তে বাইরেছে ঘর থেকে, যে বেলা এই মরছে এই বেলায় গেছি। আর সকালে তো তারা খামো গেছে, আমার আব্বা গেছে, আমার বড় ভাই গেছে, আরো মানুষ গেছে। কাজেও যাওয়ার পথে আর কি ডিস্ট্রিক্ট আইয়া মারি দিতে পারছি। প্রতিদিনের মতো রোববারও বড় ছেলেকে সঙ্গে নিয়ে কাজে বের হয়েছিলেন নুরুজ আলী, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় ছেলে। যে আমরা ইসলামপুরে একজন মরছে আর নুনগরে একজন মরছে,
রাত যাইতে গিয়ে মিলে রাস্তার মাঝে ডিস্ট্রিক্ট থাকার সাথে অ্যাক্সিডেন্ট করে মিলে মারা খাইছে এই লোক। অবস্থা একবারে দুর্বল, বাড়ি ঘরে নেই, বাড়ি ঘর বিকিত বন্ধক দেওয়া আর কি। ওই ডালাই কাম করে গেছিলেন, আজকে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। কৃষক নুরুজের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও স্থানীয়রা। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ। কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার জানায়, বরুড়ার বাসিন্দা দম্পতি রোববার রাত 9টায় ব্যাটারি চালিত একটি অটোরিকশায় চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত 10টার দিকে অটোরিকশার চার্জ শেষ হয়ে যাওয়ায় হেঁটে যাত্রা করেন তারা। কিছুক্ষণ পর মোটরসাইকেলে করে 3 জন যুবক এসে তাদের প্রতিরোধ করে। এক পর্যায়ে স্বামীর কাছ থেকে জোর করে স্ত্রীকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হলেও পালিয়ে যায় আরও একজন। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছে বলে জানিয়েছেন চান্দিনা থানা পুলিশ। ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই অত্র মামলা ভিকটিমকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিক কৌশলে এই ঘটনার সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেন এবং পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন। নাটোরের সিংড়ায় মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী সন্তান সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটনা ঘটে। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোববার রাতে স্ত্রী সন্তানের সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হলে আরেকটি কক্ষে ঘুমাতে যান রফিকুল ইসলাম রুবেল। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুবেলের স্ত্রী সন্তান সহ 4 জনকে আটক করে পুলিশ। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে ডক্টর আমিনুল ইসলামকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা ডিজির অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামে ডিজির সমর্থক অন্য একটি পক্ষ। নিয়োগ প্রক্রিয়া সঠিক দাবি করে তারা অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের সংঘাত এড়াতে ক্যাম্পাসে শক্ত অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ভয়াল রূপ ধারণ করেছে উপকূলীয় জেলা ভোলার জলসীমা। একদিকে নদী ভাঙছে আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরের মানুষ। বছরের পর বছর ঘুরে দাঁড়ানোর লড়াই এই দ্বীপের মানুষদের। তবে ভাঙন রোধে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষার শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে ভোলার মেঘনা নদী। এতে ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। ভোলা সদর উপজেলার ধনিয়া, কাচিয়া, শিবপুর, ইলিশা ও রাজাপুর ইউনিয়নের অন্তত 8 থেকে 10টি স্থানে ভাঙন শুরু হয়েছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আমরা এই 27 বছর আমরা এই বেরির কাছে আসছিলাম। অনকার যদি নদী যদি না বাঁধে, নদী একেবারে বেরির কাছে, যদি নদী যদি না বাঁধি তো আমরা এই বর্ষার ঠাই না কোনো আস্থান পাম না। এখন বেরি খুবই ঝুঁকিপূর্ণ, বড় বড় জোয়ার হইতে আছে, জোয়ার উঠবি দেখেন না বেরি পানি পড়তে পারি। অন ভাঙতে ভাঙতে একদম আমরা বেরির পাশে আয়া পড়ছে। অন যদি বলক না হলা তো আমাকে এই ভোলা থাকতে অনেক কষ্ট। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান না হলে অচিরেই আরো শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে। ভাঙন রোধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন সহ ক্ষোভ প্রকাশ করলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরা এই কাজ অন করে না, তো দ্রুত করে না। ওই পাশের গুণে যা করছে এই মাঝের এই কাজটা রয়ে গেছে। এই ফসলগুলো সমস্যা যদি এই বেরিটা ভাঙিয়ে যায়, অথচ এই পানির চাপে এই বর্ষার আগে যদি এই বেরিটা না হয়, এই ব্লকের কাজগুলো না হয়, তাহলে আমাদের খুব একটা ক্ষতিগ্রস্ত হবে, জায়গা জমি ফসল করা হবে না। নদী ভাঙন রোধে কিছু প্রকল্প বাস্তবায়ন চলছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। ভোলা সদর উপজেলা মেঘনা নদী ভাঙন হতে ভোলা সদর উপজেলা রক্ষা প্রকল্পটি চলমান। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন স্থায়ীভাবে প্রতিরোধ হবে। মানুষজন যে গৃহহীন ভূমিহীন হওয়ার যে আশঙ্কাটা থাকে বইয়ের মধ্যে থাকে, সেই জিনিসটা আর হবে না। ফলে মানুষজন স্থায়ীভাবে নিরাপদে বসবাস করতে পারবে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে বিস্তীর্ণ জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। উলাপাড়ায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা এবং উদ্যোক্তা উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। রাজশাহী অঞ্চলের বিস্তীর্ণ আম বাগানে এখন সবুজের সঙ্গে মিশে আছে উদ্বেগের ছায়া। তীব্র তাপপ্রবাহ আর দীর্ঘস্থায়ী খরায় গাছ থেকে ঝরে পড়ছে কাঁচা আম। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। চাষিদের অভিযোগ, সময়মতো বৃষ্টি না হয় মাটিতে নেই প্রয়োজনীয় আর্দ্রতা। অনেক বাগানে 20 থেকে 30% পর্যন্ত আম ঝরে পড়েছে। তবে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আশাবাদী কৃষি বিভাগ। মৌসুমের শুরুতে রাজশাহী অঞ্চলের গাছে গাছে মুকুলের সমারোহ দেখে চাষিদের মন জুড়ালেও এখন গাছে নেই আশানুরূপ আম। বর্তমানে বাগান জুড়ে কেবলই হতাশা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিস্থিতি খানিকটা ভালো হলেও খরা আর পোকার আক্রমণে রাজশাহী ও নওগাঁর অনেক গাছেরই আম ঝরে পড়েছে। রাজশাহীতে আম বলতে গেলে তুলনামূলক হচ্ছে গেলে গাছে একটু কম হবে। এবার গাছটার মুকুল একটু কমে আইছে এই জন্য, এবং বৃষ্টি অগ্রিম বৃষ্টিটা ছিল না, ভার কারণে আম ধরেন আপনার বৃদ্ধি হয়নি। বাগানে আপনার মুকুল আসছিল, যথেষ্ট পরিমাণে মুকুল আসছিল। গুটিও আসে, আল্লাহর রহমতে গুটি ছিল। গুটি থাকার পরে কিন্তু গুটিটা যা বড় হচ্ছে, এই গুটিটা কিন্তু ঝরে যাচ্ছে। করোনার পর বাড়তি খরা, আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটি, এমন সব সংকটে গত কয়েক বছর লোকসান গুনতে হয়েছে চাষি ও ব্যবসায়ীদের। এবার লাভের মুখ দেখার স্বপ্ন থাকলেও তা ভঙ্গের পথে। ভালো দাম পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। দামটা হতাশ হয়ে প্রতি বছরই এবার আমরা আশা করছি দামটা আমের দামটা ভালো থাকবে। এই আমরা ফলটা আমরা তৈরি করছি, তৈরি করে আমরা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বাজারে জাত করবো, বাজারে যাব, বাজারে যে আমরা দাম পাচ্ছি না। এ মাসের শেষের দিকে রাজশাহী অঞ্চলের জেলাগুলোতে মিলবে পাকা আম। তবে খরা উৎপাদন লক্ষ্যমাত্রায় খুব একটা প্রভাব ফেলবে না বলছেন কৃষি ও ফল গবেষকরা। খরাটা যে খারাপ প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল বা খারাপ প্রভাবের কথা ছিল, সেটা খুব বেশি ক্ষতি করবে না। আর আমাদের এই যে খরাতে যে লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রাটা খুব বেশি প্রভাব পড়বে না। আমরা আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা অনুসারে আমের প্রোডাকশন হবে। এখন আমের যে অবস্থা আছে, যদি আগামীতে ঝড় বৃষ্টি যদি না হয় এবং প্রাকৃতিক কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে আমরা আশা করছি যে এই পরিমাণ আম আমরা উৎপাদন হবে বলে আশা করছি। এখন যেহেতু আমাদের নওগাঁ জেলার আম একটু লেটে আসে অন্যান্য জেলার তুলনায়, আমরা আশা করতেছি যে বাজার ভালো বাজার মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে প্রায় 12 লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা আছে, যার বাজার মূল্য প্রায় 6,500 কোটি টাকা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কাল থেকে শুরু হচ্ছে সাতক্ষীরায় আম উৎসব। গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী জাতের আম বাজারে আসার মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। এরই মধ্যে জেলায় আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। সঠিকভাবে বিপণন করতে পারলে চাষিরা অধিক লাভবান হবেন জানিয়েছেন কৃষি বিভাগ। সাতক্ষীরার বাগান জুড়ে শোভা পাচ্ছে পাকা আম। দেশের অন্য জেলার তুলনায় এই জেলায় আগে আম পাকায় কৃষক ও ফলপ্রেমীদের উচ্ছ্বাসও বেশি। সেই উচ্ছ্বাসে মঙ্গলবার শুরু হচ্ছে এই জেলায় আম উৎসব। আগামী কাল থেকে আম ভাঙা শুরু হবে, এতে আমরা খুব খুশি, খুব সন্তুষ্ট। 2 সপ্তাহ আগেই জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে প্রকাশ করেছে দেশের প্রথম আম ক্যালেন্ডার। এতে খুশি চাষিরা। তবে হিমসাগর আম পাড়ার সময়সূচি কিছুটা এগিয়ে আনার দাবি জানিয়েছেন কেউ কেউ। কারণ হিমসাগর আমটা গাছে পাকার মতো হয়ে গেছে, 2-1টা পাকতেছে। সামনে ঝড় বৃষ্টি হলে আরো ক্ষতি হতে পারে, এই জন্য ডেটটা আরো 2-1 দিন হলে আগে হলে ভালো হতো। আম মৌসুম ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে এসেছেন সাতক্ষীরায়। এদিকে সুলতানপুর বাজারে আলাদা আমের বাজার স্থাপনের দাবি ব্যবসায়ীদের। জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, অন্য জায়গায় আমাদের আম বেচার জন্য যদি জায়গাটা হতো তাহলে অনেক সুবিধা হতো। এবছর ফলন ভালো, সঠিকভাবে বিপণন করতে পারলে চাষিরা অধিক লাভবান হবে বলে জানান কৃষি বিভাগ। আম যদি পরিপক্ক না হয় তাহলে 2-4 দিন দেরি করা লাগলে তারা যেন এই সময়টা নিয়ে আম সংগ্রহ করেন, আমরা যেন মানসম্পন্ন এবং ভালো আম ভোক্তার কাছে পৌঁছাতে পারি। এবার 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী জাতের আম বাজারে আসবে। আর 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে শুরু হবে আমরুপালি বাজারজাত। তাসনিম হোসেন লিয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। জনবল ও শয্যা সংকটে নড়াইলের 100 শয্যার জেলা হাসপাতালটিতে ব্যাহত হচ্ছে চিকিৎসক সেবা।
হাসপাতালের শিশু বিভাগে প্রতিটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে 4 থেকে 5 জন রোগী। অল্প সংখ্যক জনবল নিয়ে বাড়তি সেবা দিতে গিয়ে যেমন হিমশিম অবস্থা কর্তৃপক্ষের, তেমনি ভোগান্তিতে রোগীরাও। এ অবস্থায় দ্রুত শয্যা সংখ্যা ও জনবল বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নড়াইল 100 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র 19টি শয্যা। বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে 149 জন রোগী। একটি শয্যায় 4 থেকে 5 জন রোগী ভাগাভাগি করার পরও অনেক শিশুকে মেঝেতেই নিতে হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া ওয়ার্ডটিতে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। সরকারি হিসেবে হাসপাতালটিতে বিশেষজ্ঞ সহ চিকিৎসক থাকার কথা অন্তত 40 জন, বিপরীতে বর্তমানে আছে মাত্র 19 জন। এছাড়া 19 জন কনসালটেন্টের বিপরীতে আছে মাত্র 4 জন। মেডিকেল অফিসারের 5টি পদ থাকলেও আছে মাত্র 2 জন। ইমার্জেন্সি মেডিকেল অফিসার 4 জনের মধ্যে 2 জন এবং অ্যানেস্থেসিয়ার 2টি পদ থাকলেও আছে মাত্র 1 জন। অথচ এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন প্রায় 1100 থেকে 1200 রোগী। একটা বেডে যেখানে একজন শিশু রাখার কথা সেখানে 4 জন করে রাখা হচ্ছে, 5 জন করে রাখা হচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বাদে দিলাম। তাই গতকালকে আইছিলাম, আসার পর সিট পাইনি, না পেয়ে সে ওষুধপত্র দিয়ে নিয়ে চলে গেছে। এখানে মনে করেন যে রোগীর ব্যবস্থা আছে 50টা বেড, রোগী আছে হাজার হাজার, বারান্দা দিয়ে রোগী, বিশাল অবস্থা। নতুন ভবন আমাদের একান্তই প্রয়োজন। জনবল সংকটের মধ্যেও সাধ্যমতো রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান এ চিকিৎসক। আমাদেরকে একটু চিকিৎসা দিতে একটু বেশ কষ্ট বেগ পেতে হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি রোগীরা যাতে সেবা পায়, সর্বোচ্চ চেষ্টা আমাদের চলছে। আমাদের স্টাফরা ডক্টররা চেষ্টা করতেছি আমরা সার্ভিসটা দেওয়ার। আর হাসপাতালে তত্ত্বাবধায়ক বলছেন জনবল ও শয্যা সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মন্ত্রণালয়, ডিজি অফিস, খুলনা যে বিভাগীয় অফিস আছে সব জায়গাতে আমরা চিঠি পাঠাচ্ছি। অ্যাভেলেবেল ডক্টর এখানে আসলে আমাদের যে সমস্যা হচ্ছে আমরা আশা করি এটা সমাধান করা সম্ভব হবে। সরকারি এই হাসপাতালে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।